কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হতে চাই অনুষ্ঠানে আপনারা জানেন যে মোটামুটি পড়াশোনার পর নিজের কেরিয়ার তৈরি করার জন্য এই অনুষ্ঠান, কিন্তু কি ধরনের পড়াশুনো এবং তার জন্য কি ধরনের কেরিয়ার অপেক্ষা করছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এই অনুষ্ঠানে আলোচনা করা হয়। আজকের বিষয় হলো স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার পর চাকরি। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। আমার বাঁ দিকে রয়েছেন ডক্টর অনিরুদ্ধ মোল্লা, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। ডক্টর মোল্লা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেন্টার ফর রিনিউয়েবল অ্যান্ড সাস্টেনেবল এনার্জি স্টাডিজ, JIS IASR, আপনি ওখান থেকে রিপ্রেজেন্ট করছেন। এবং তার পাশে রয়েছেন ম্যাডাম প্রফেসর রচনা ব্যানার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সেন্টার ফর হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, JIS AISR, আপনাকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। আর আপনারা যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা সরাসরি এই বিষয় সংক্রান্ত কোনো কিছু জানতে হলে ফোন করতে পারেন। ফোন নাম্বারটা আমাদের স্ক্রলের নিচে দেখতে পাবেন এবং অবশ্যই ফোন করার সময় সাউন্ডটা মিউট করতে, টিভির ভলিউমটা মিউট করতে ভুলবেন না। এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসছি আজকে প্রশ্ন উত্তর পর্বে। ম্যাডাম, আপনাকে দিয়ে প্রথমে শুরু করছি। যেহেতু আমরা উচ্চশিক্ষা এবং গবেষণা নিয়ে কথা বললাম, এক্ষেত্রে কতটা জরুরি আধুনিক কর্মসংস্থানের সঙ্গে স্নাতকোত্তরের পর যে শিক্ষা আসছে এবং গবেষণা, সেটা কতটা প্রয়োজনীয়? এবার স্নাতক স্তর পর্যন্ত একটা বেস লেভেল এডুকেশন, সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যখন কোনো একটি স্টুডেন্ট স্নাতকোত্তরে যাচ্ছে বা PhD-তে যাচ্ছে বা রিসার্চে যাচ্ছে, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথাতে আসেই যে যেটা ইঞ্জিনিয়ারিং হোক বা সায়েন্স, কম্পিউটার সায়েন্স হোক বা হেলথ কেয়ার সেক্টর হোক বা গ্রিন এনার্জি হোক, যে কোনো সেক্টরেই উচ্চ স্তরে গেলে সেই পার্টিকুলার সাবজেক্ট সম্বন্ধে তার অনেক বেশি ইনডেপথ নলেজ হচ্ছে। কিন্তু তার থেকেও বেশি আজকালকার দিনের জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হলো এখন যে কাজের বাজার বা এখন মানুষ যে সমস্ত জায়গায় চাকরি পাচ্ছে, সেই জায়গাটা কিন্তু এখন একটা খুব ফাস্ট ইভলভিং বা ফাস্ট চেঞ্জিং একটা জায়গা। আমি একটা নলেজ নিয়ে হয়তো একটা চাকরিতে ঢুকেছি, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে নিজের এই জানাটাকে আর প্রতিদিন এগিয়ে নিয়ে যাওয়া। তার কারণ হচ্ছে টেকনোলজি বলুন বা অটোমেশন বলুন, তার মাধ্যমে প্রতিদিনই কাজের দুনিয়ায় চেঞ্জ হচ্ছে। কিন্তু যখনই আপনি উচ্চশিক্ষায় যাচ্ছেন বা মাস্টার্স ডিগ্রি করছেন বা বিশেষত রিসার্চ করছেন, তখনই আপনার মধ্যে একটা কিছু নতুন শেখার প্রবণতাও বাড়ছে এবং সেইটা চটপট শিখে নেওয়া, যেটা আমি জানি না কিন্তু আমি শিখে নিতে পারছি, সেই জিনিসটাও হচ্ছে। এবং আপনি যে কোনো ধরনের চাকরির জন্য আপনি উপযুক্ত হয়ে উঠতে পারছেন। তো সেই কারণের জন্য যদিও যে কোনো চাকরির জন্য একটা বেস লেভেলে গ্র্যাজুয়েশনটা খুবই দরকার, কিন্তু সেই চাকরিতে বা আজকালকার দিনে যে ধরনের চাকরি, ফাস্ট চেঞ্জিং একটা যে চাকরির যে একটা অপরচুনিটি এখন আসছে, সেই জায়গায় নিজেকে মানিয়ে নেওয়ার জন্য বা সেই জায়গায় নিজেকে প্রস্তুত করে তোলার জন্য তখন কিন্তু অবশ্যই হায়ার এডুকেশন বা রিসার্চে যাওয়াটা জরুরি। কারণ সেখানে আপনার সেইভাবে নিজেকে আপনি তৈরি করছেন যে কোনো পরিস্থিতিতে আমি আবার নতুন করে শিখে ফেলতে পারছি, বা আমার একটা জিজ্ঞাসু মন তৈরি হচ্ছে যেখান থেকে আমি যেটা জানি না বা নতুন কোনো ফিল্ড, যেটা আমারই মানে সাবজেক্টের কিন্তু নতুন কোনো ফিল্ড, সেটা সম্বন্ধে আমি এক্সপ্লোর করার মতো যোগ্যতা আমার তৈরি হয়ে যাচ্ছে। মানে একটা জায়গা পর্যন্ত নিজেকে রিচ করিয়ে দিয়ে তারপর যেভাবে গ্লোবালাইজেশন হচ্ছে, যেভাবে ফাস্ট পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে আরো এগিয়ে যাওয়া। হ্যাঁ, এটার জন্য আমাদের অবশ্যই রিসার্চ এবং হায়ার এডুকেশনের দরকার। ঠিক স্যার, আপনার কাছে আসবো। এই মুহূর্তে মানে যারা স্নাতকোত্তর পর্বের পর কি নিয়ে উচ্চশিক্ষায় যাবেন বা মাস্টার্স কি নিয়ে করা উচিত? এ ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলবো যে এমন ধরনের কোর্স আমাকে দেখতে হবে বা চুজ করতে হবে যেখানে আমার ইন্টারেস্ট থাকবে এবং যেখানে আমার জব মার্কেটের অপরচুনিটি থাকবে, এবং এইগুলোকে একই ছাদের তলায় দেওয়ার জন্যে যদি আমাদের এই এলাকার ইনস্টিটিউট আমি বলি, সেটা হচ্ছে JIS IASR। সেখানে কি করা হয়, সেখানে হচ্ছে হায়ার এডুকেশনটা এমনভাবে ডেজিগনেট করা আছে
যেখানে লোকজন ইন্ডাস্ট্রির সাথে আমাদের কোলাবোরেশন করে এমনভাবে তাদের গ্রুম আপ করা হচ্ছে, ইন্ডাস্ট্রি যেমন চায়, যেভাবে চায় আমরা সেইভাবে কোর্স স্ট্রাকচারগুলোকে রেখেছি এবং টু দি পয়েন্ট, যেমন ডিমান্ড তেমন সাপ্লাই, এইভাবে আমরা কোর্সটাকে ওরিয়েন্টেড করে যদি পড়াশোনা করতে পারি এবং রিসার্চ ওরিয়েন্টেড একটা যদি মাইন্ড সেটআপ আমরা তৈরি করতে পারি, সেখান থেকে কিউরিয়াস মাইন্ডে সে নিজেকে এমনভাবে করবে, আইদার সে একাডেমিয়াতে যাবে, হায়ার স্টাডিতে যাবে, নাহলে সে রিসার্চ ওরিয়েন্টেডে যাবে এবং সেখানে সে নিজে স্টার্ট আপ খুলতে পারবে, বা অ্যাজ ওয়েল অ্যাজ সে কোনো কোম্পানিতে স্পেসিফিক যেমন রিকোয়ারমেন্ট থাকবে আমরা সেই রকমভাবে কোলাবোরেশন প্রথম থেকেই তাদের একটা বিজ্ঞান মনস্ক এমনভাবে তৈরি করা হচ্ছে যে সে নিজে থেকে অনেক কিছু জিনিস জেনারেট করতে পারে। ম্যাম আপনার কাছে আসবো। ইন জেনারেল যেটা হয় যে আগে যেটা হতো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হলো, তারপরে একটা যে কোনো বিষয়ে সেই যে বিষয়টা নিয়ে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো তার উপরেই সে মাস্টার্সে চলে গেল, সেই চিন্তাধারাটা কি এখন বদলেছে? হ্যাঁ, অবশ্যই সেই চিন্তাধারাটা অবশ্যই বদলেছে। বেসিক্যালি আমাদের যদি আমাদের ইনস্টিটিউটের বলেন, তাহলে আমাদের ইনস্টিটিউটের যে 4টে ডিপার্টমেন্ট আছে, সেই 4টে ডিপার্টমেন্টের মধ্যে যা যা সাবজেক্ট আমরা পড়াই, সেখানে যে শুধু সেই প্রত্যেকটা সাবজেক্টই অনেকটা ইন্টারডিসিপ্লিনারি, মানে বিভিন্ন সাবজেক্টে মানে বেসিক এডুকেশন বা বিএসসি পড়ে তারা এখানে এসে জয়েন করতে পারে। যদি ধরুন আমাদের হেলথ যেটা আছে, সেন্টার ফর হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে আমরা মাস্টার্স এমএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স এটা পড়িয়ে থাকি। তো এই যে সাবজেক্টটা পড়ানো হচ্ছে, এখানে কিন্তু শুধুমাত্র বায়োটেকনোলজি পড়ে যারা আসছে বা বায়োইনফরমেটিক্স পড়ে যারা আসছে তারাই যে শুধু আসছে এমনটা কিন্তু নয়। যে কোনো বেসিক সায়েন্সে যারা বিএসসি করছে, মানে বায়োসায়েন্স তো বটেই, বটানি, জুলজি, ফিজিওলজি, এতে যারা বিএসসি পড়ছে তারা তো অবশ্যই এই কোর্সের জন্য সুটেবল। তার সঙ্গে যারা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছে, বা ধরুন যারা কম্পিউটার সায়েন্স পড়াশোনা করে আসছে, ইভেন কেমিস্ট্রি ফিজিক্সের লোকও কিন্তু আমাদের এই সাবজেক্টে জয়েন করতে পারে, কারণ এই প্রত্যেকটা সাবজেক্টই ইন্টারডিসিপ্লিনারি এবং এমনভাবে এই সাবজেক্টগুলোকে তৈরি করা হয়েছে। বা ডক্টর মোল্লা যেরকম বললেন যে আমাদের ইনস্টিটিউটটার একটা গোলই হচ্ছে কেরিয়ার বা চাকরি যাতে পেতে পারে ছেলেমেয়েরা, তাদের সেইভাবে তৈরি করা। শুধুমাত্র পড়াশোনা করলাম, একটা নম্বর পেলাম, ডিগ্রি পেলাম, বেরিয়ে গেলাম না, ওরা তৈরি হবে পরবর্তী চাকরি ক্ষেত্রের জন্য নিজেদের রেডি যাতে করতে পারে। তো সেই জন্য সাবজেক্টগুলো সেভাবেই চুজ করা হয়েছে। স্যার, খুব বেসিক জায়গায় আসি এখন এই মুহূর্তে যারা দেখছেন তাদের সুবিধের জন্য। স্নাতকোত্তর আমরা বুঝি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলো, এবার ম্যাডামের কথা অনুযায়ী সে সায়েন্সের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারপরে সে এখানে পড়তে পারে। ইন্টারডিসিপ্লিনারি শব্দটাও আমরা শুনলাম, এই জায়গাটাকে বেস করে কারা কারা পড়তে পারে এবং কি কি কোর্স আছে যদি একটু বুঝিয়ে বলেন। কোর্সের জন্য যদি বলেন, আমাদের টোটাল 4টে যেটা সেকশন আছে, যেটা উনিও বললেন, যেটা হচ্ছে সেন্টার ফর ডেটা সায়েন্স, সেখানে সে এমটেক করতে পারবে, সেটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা রেগুলার এবং ওয়ার্কিং প্রফেশনালের জন্য। আমাদের যে কোনো কোর্স স্ট্রাকচার, আমি জেনারেল বলে নিই, যে কোনো কোর্স স্ট্রাকচার এমনভাবে করা আছে ওয়ার্কিং প্রফেশনও করতে পারবে। ধরুন কারো ইন বিটুইন কেউ পড়াশোনা করতে পারেনি, কেউ এমটেক করে চাকরি করছে, সে যদি ল্যাটারাল এন্ট্রি নিতে চায় পিএইচডিতে নিতে পারবে। কেউ ধরুন বিএসসি বা বিটেক করার পর চাকরিতে ঢুকে গেছে, এখন মনে হচ্ছে না তার হায়ার স্টাডিটা খুব দরকার, তার জবের জন্য খুব রিলেভেন্ট, তাহলে সে এমটেক করতে পারবে। এবং এমটেক আমাদের রিনিউয়েবল এনার্জি অ্যান্ড সাস্টেনেবিলিটি সেখানে হয়, সেন্টার অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে হয়, বায়োসায়েন্সে তো উনি বললেনই। এবং এই সাবজেক্টগুলোতে সে এমএসসি এবং এমটেক আমাদের দুটোই, এবং আমাদের যেটা ওয়ার্কিং প্রফেশনের জন্য যেটা করা হয়, এবং তার জন্য আমাদের ব্লেন্ড মোডেও করা হয়, রেগুলার মোডেও আছে এবং ব্লেন্ডেড মোড মানে সে হচ্ছে অনলাইন মোডেও করতে পারে, শুধুমাত্র এক্সাম বা ল্যাব বেসগুলো সে ল্যাব বেসে করবে। এবং কোর্স স্ট্রাকচারটা এমনভাবে করা আছে যাতে করে ওয়ার্কিং প্রফেশনদের জন্যে আমরা নর্মাল রেগুলার আওয়ারের বাইরে গিয়েও তাদের আমরা ক্লাস নিই, তাতে করে যারা রেগুলার ক্লাসটা অনলাইন অ্যাটেন্ড করতে পারে এবং যেটা তাদের ভবিষ্যতে তাদের কেরিয়ারের জন্য আরও খুব সুবিধাজনক হয়। ঠিক, মানে আসল ফোকাস হচ্ছে কেরিয়ারের সুবিধের জন্য
উচ্চশিক্ষা এবং গবেষণা এবং সেই জায়গাটাকে ধরে কতটা ফ্লেক্সিবল হওয়া যায় এবং স্টুডেন্টদেরকে এগিয়ে দেওয়া যেতে পারে, এটাই হচ্ছে লক্ষ্য। আমরা এই আলোচনা চালিয়ে যাব, তবে তার আগে একটা নিতে হবে ছোট্ট বিরতি। বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন। স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার পর চাকরি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা বুঝে নিলাম যে ঠিক কেন প্রয়োজন এবং কিসের জন্য প্রয়োজন এই উচ্চশিক্ষা। এবার চলে আসবো কোন কোন বিষয় এবং কীভাবে এই উচ্চশিক্ষা নিয়ে চাকরির জন্য আরও বেশি রিলায়েবল হওয়া যায়। ম্যাম, আপনার কাছে আসবো যে কম্পিউটার এবং ডেটা সায়েন্সে কী ধরনের কোর্স আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং কী কোর্স পড়ানো হয়? হ্যাঁ, আমাদের সেন্টার ফর ডেটা সায়েন্সটা এটা বোথ ওয়ার্কিং প্রফেশনাল এবং যারা ফ্রেশ মাস্টার্স ডিগ্রি করছে দু দলের জন্যই এটা প্রযোজ্য। এখানে এমটেক ইন কম্পিউটার সায়েন্স উইথ স্পেশালাইজেশন ইন ডেটা সায়েন্স এই কোর্সটা করানো হয়, তার সঙ্গে এমএসসি ইন কম্পিউটার সায়েন্সও আছে। এবার এখানে যেরকম আমি আপনাকে বললাম, আমাদের মেন গোলই হলো স্টুডেন্টদের কারেন্ট যে ধরনের চাকরির জন্য যে ধরনের সাবজেক্ট বা যে ধরনের টপিকগুলো তারা শিখলে তাদের সুবিধা হবে সেগুলো তাদের আমরা শেখাতে চেষ্টা করি। এবং আর একটা জিনিস আমি এখানে বলে রাখি, আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টেই কিন্তু যখন মাস্টার্স ডিগ্রি পড়ানো হয় তখন তার সাথে সাথে প্রতিটি স্টুডেন্টকে রিসার্চ কী এবং কিভাবে করানো হয় এটা কিন্তু আমরা শেখাই। এবং আমাদের প্রত্যেক যে ফ্যাকাল্টি আছেন প্রত্যেকেই রিসার্চ করেন এবং তাদের প্রত্যেকেরই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ফান্ডেড প্রজেক্টের আন্ডারে তারা রিসার্চ করেন। এই প্রজেক্টের আন্ডারে আমরা কি ধরনের কাজ করছি সেই রকম একটা এক্সপোজার আমরা স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করি, সো দ্যাট তারা এমএসসি পড়তে পড়তেই তারা বুঝতে পারে যে রিসার্চটা কিভাবে করে। এবং আরও একটা সুবিধা হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো খুব ইন্টারেস্টেড হয়ে যায় যে আরও একটু পড়ি,
এমএসসির পরে যখন তারা এসেছিল তারা ভেবেছিল এমএসসির পরেই চাকরি করব, কিন্তু পরবর্তীকালে তারা ভাবছে না আমরা রিসার্চে যাই। তো এই সেন্টার ফর ডেটা সায়েন্সে তেমনি এই রিসার্চ রিলেটেড যদি ফিল্ডটা আপনি বলেন তাহলে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের ওপর ওদের যে রিসার্চটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মেনলি ধরুন আমরা এখন খুব শুনছি চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটি কীভাবে তৈরি হচ্ছে বা কীভাবে এই ধরনের অ্যাপ্লিকেশনসগুলো তৈরি করা যায়, সেগুলো একটা রিসার্চের বিষয়। তাছাড়া ধরুন সাইবার সিকিউরিটি বা হ্যাকিং এই রিলেটেড যে সমস্ত পড়াশোনা সেইটা আছে। এবং তার সঙ্গে হলো এই যে আমি বারবার আপনাকে বলছি ইন্টারডিসিপ্লিনারি, মানে এই হেলথ সেক্টর এবং কম্পিউটার সায়েন্স এই দুটো কিন্তু এখন আর আলাদা করে দেখার কোনো বিষয় নয়। কম্পিউটার সায়েন্সকে আমরা সবসময় হেলথ কেয়ারের ওপরে অ্যাপ্লিকেশন করতে পারি। ফলে এই কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা তারা কিন্তু সবসময় চেষ্টা করছে বায়োমেডিক্যাল বিভিন্ন অ্যাপ্লিকেশনস যেটাতে ওরা ডেটা সায়েন্সের অ্যাপ্লিকেশন শিখতে পারে স্টুডেন্টরা। বা ধরুন এই যে বাচ্চাদের এখন খুব স্ক্রিনের প্রতি একটা অ্যাডিকশন তৈরি হচ্ছে, এটা কেন হচ্ছে, এটা নিয়ে যে রিসার্চ বা সেই সমস্ত কিছুই আমাদের ডেটা সায়েন্স ডিপার্টমেন্টে হচ্ছে। তাছাড়া ধরুন ফিনান্স রিলেটেড ডিফারেন্ট স্ট্যাটিস্টিক্স বা সেটা আরেকটা সেক্টর, সেগুলোও কিন্তু ডেটা সায়েন্সের একটা পার্ট। তো এই রিসার্চ বা উচ্চশিক্ষার পর তার জন্য কোন ধরনের চাকরি অপেক্ষা করছে? ধরুন এই যে আমি আপনাকে বললাম এই যে এই ডেটা সায়েন্সে যারা রয়েছে তাদের জন্য একটা তো হচ্ছে ধরুন বিভিন্ন কোম্পানিগুলোতে এই ধরনের বায়োমেডিক্যাল রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো সেগুলো আছে, তার সাথে এই ফিনান্স ডিপার্টমেন্টে এই স্ট্যাটিস্টিক্স বা এই কাজগুলো ওরা শিখতে পারে। অ্যাকাডেমিক্স তো আছেই যেখানে ওরা রিসার্চে করতে যাচ্ছে, তাছাড়া ডিফারেন্ট কোম্পানিজগুলো মানে বায়োমেডিক্যাল রিলেটেড কোম্পানি বা ধরুন যেখানে ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে সেখানে ওরা পরবর্তীকালে চাকরির জন্য অ্যাপ্লাই করে এবং ওরা ডেফিনেটলি অল অফ দেম আর এনগেজড। আচ্ছা স্যার, আপনার কাছে আসবো রিনিউয়েবল এনার্জি, তো সেক্ষেত্রে কি কি ধরনের কোর্স হয় এবং তারা তাদের কোর্সের মধ্যে দিয়ে কিভাবে তাদের জব পেতে পারে? হ্যাঁ, আমি রিনিউয়েবল এনার্জিতে কী কী কোর্স হয় সেটা বলার আগে আমি জাস্ট রিনিউয়েবল এনার্জিটা কী এবং কেন দরকার সেটা খুব প্রাসঙ্গিক বলার জন্য। কারণ আমরা জানি সকল যেগুলো আমরা আগে জানতাম যেটা কয়লা থেকে এনার্জি, কিন্তু ডে বাই ডে কয়লা কমছে, তার মানে আমাদের একটা অল্টারনেটিভ জিনিস দরকার। অল্টারনেটিভ জিনিসের জন্য সবথেকে ভালো সোর্স হচ্ছে রিনিউয়েবল এনার্জি, মানে যেটা সোর্সটা হবে আনলিমিটেড এবং যেটাকে আমরা ডেলি বেসিসে ইউজ করতে পারবো। তার মানে রিনিউয়েবল এনার্জির চাহিদাটা মার্কেটে খুব, সেইটাকে মাথায় রেখে আমাদের এখানে কোর্স স্ট্রাকচার চালু করা হয়েছে। সেখানে হচ্ছে আমরা এমএসসি করাই, এমটেক করাই আর পিএইচডি করাই। সেখানে এমএসসি আমরা কি করাই, এমএসসি ইন রিনিউয়েবল এনার্জি, আর এমটেক ইন রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক্যাল ভেহিকলস মানে ইভি টেকনোলজি। আর পিএইচডির ক্ষেত্রে আমাদের যেটা হয়, পিএইচডি ইন রিনিউয়েবল এনার্জিতে আমাদের যে মেন ডোমেন সেটা হচ্ছে সোলার সেল। কারণ আমরা সোলার মোটামুটি মোরালেস এখন সবাই জানি এবং গভর্নমেন্টের রুল অ্যান্ড রেগুলেশনও আমরা জানি, যে কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ের ছাদে সোলার করতে বলছে। মানে সোলারটা আর এই ইভি টেকনোলজিটা আমরা ডেলি বেসিসে অলমোস্ট ইউজ করছি এবং রিনিউয়েবল এনার্জি আমরা ইউজ করছি না এরকম খুব কম লোক আছে। সেটা মাথায় রেখে আমাদের যে রিনিউয়েবল এনার্জি যে গবেষণার যে দিকগুলো সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, সোলার সেল and biomedical instrument and electronics design and hydrogen energy and as well as graphene based material for energy application. and recent time আমরা আরেকটা জিনিস করছি, সেটা হচ্ছে আমরা তো এত সোলার ইউজ করছি, সোলার তো আলটিমেটলি একটা লাইফ টাইম আছে, ধরুন 20 ইয়ার্স, তারপর ওটা স্ক্র্যাপ হবে। এবার স্ক্র্যাপ হলে সেখানে ওয়েস্ট জেনারেশন হবে, সেই ওয়েস্টটাকে আমরা রিসাইকেল করে ওটাকে আবার রিইউজেবল মেটেরিয়াল আমরা কনভার্ট করে ওটাকে আমরা রিফ্যাব্রিকেট করে আবার নতুন সোলার সেল তৈরি করব। তার মানে রিনিউয়েবল এনার্জি আমরা যে কোর্সগুলোকে এখানে অফার করছি সেই কোর্সগুলোকে অফার করলে আমরা সামাজিক দিক থেকে যেমন বেনিফিট হব, তেমনি একটা বিজ্ঞান মানসিকতা তৈরি হবে। সেখান থেকে যা মার্কেট আছে, কোনো স্টুডেন্ট ইভেন যদি সে স্টার্ট আপও করে, হি উইল বি বেনিফিটেড and society will be benefited from the renewable energy department that is offered from this ISR.
ঠিক, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তবে এই আলোচনা চালিয়ে যাওয়ার আগে আমাদের আরও একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার পর চাকরি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতির আগে আমরা বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করলাম। এবার ম্যাম আপনার কাছে আসব যে সেন্টার ফর হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়ের উপর কি কি কোর্স রয়েছে এবং এই কোর্সের পর কোন কোন চাকরি অপেক্ষা করছে? আমাদের সেন্টার ফর হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের বেসিক্যালি দুটো এমএসসি কোর্স আছে। এমএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স অ্যান্ড এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি। এবার এই দুটো কোর্সেই দেখুন মেডিকেল কথাটা রয়েছে। অ্যাকচুয়ালি এই বায়োটেকনোলজি আমি আপনাকে বলেছিলাম যে এটা বিভিন্ন সাবজেক্ট পড়ে, মানে ইভেন যারা কেমিস্ট্রি পড়ছে বা যারা শুধুমাত্র বায়োটেকনোলজি না, যারা মানে অন্যান্য বেসিক বায়োলজিক্যাল সাবজেক্টে যারা বিএসসি করছে, সবাই আমাদের এই কোর্সটা পড়তে পারে। তো এই কোর্সটা ওইভাবেই তৈরি করা হয়েছে। এখানে আমরা ওদের যেটা শেখাতে চাইছি, শুধুমাত্র বায়োটেকনোলজিটা ইনডেপথ ওরা শিখছেই, তার সঙ্গে ওরা এটাই শিখছে যে এই বায়োটেকনোলজি বলুন বা মাইক্রোবায়োলজি বলুন, এটাকে হেলথ কেয়ার সেক্টরে কীভাবে অ্যাপ্লিকেশন করা যায়। তার কারণ হচ্ছে বিশেষত এই কোভিড পরবর্তী সময় বা কোভিড সময় আমরা এটা বুঝেছি যে হেলথ কেয়ার সেক্টরটায় রিসার্চ বলুন বা পড়াশোনা কতটা এখন আমাদের বাকি রয়ে গেছে, কতটা আমাদের অজানা রয়ে গেছে। তার আগে একরকম আমাদের চিন্তা ভাবনা ছিল, এখন আমরা বুঝতে পারছি যে এই হেলথ কেয়ার সেক্টরে রিসার্চের একটা বিরাট জায়গা বাকি রয়েছে, যেটা জানতে হবে এবং সেই জিনিসটা জানার জন্য হায়ার এডুকেশনের ওরা আসতে হবে। তো যারা এই মেডিকেল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স পড়ছে, ওরা বেসিক্যালি এটাই শিখছে যে
হেলথ কেয়ার সেক্টরে যে ডিফারেন্ট যে ডিজিজগুলো এবং যেগুলো সবচেয়ে বড় কথা নিড অফ দি আওয়ার, যেগুলো এখন আপনারা হয়তো খুব শুনে থাকবেন যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেটাতে ম্যাক্সিমাম নিউজেও আসছে যে ওষুধ দিয়ে কাজ হচ্ছে না, অ্যান্টিবায়োটিকে কাজ হচ্ছে না। তো সেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা কীভাবে ডেভেলপ করছে তাই নিয়ে রিসার্চ। এটা শুধুমাত্র রিসার্চ বলতে একাডেমিক সেকশনে নয়, এটা ডিফারেন্ট কোম্পানিগুলোও কিন্তু এই রিসার্চে এনগেজ হয়ে রয়েছে। ফলে ওরা যখন এইটা সম্পূর্ণভাবে শিখে এবং পড়ে বেরোচ্ছে, ওদের চাকরিটা কিন্তু ওরা যে শুধুমাত্র পরবর্তীকালে পিএইচডি বা রিসার্চে যেতে পারবে তা নয়, এই সমস্ত কোম্পানির দরজা কিন্তু ওদের জন্য খোলা। কারণ থামাচ্ছি ম্যাম, আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন একজন দর্শক বন্ধু, চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, আমি সোনারপুর থেকে নিতাই ভট্টাচার্য কথা বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, শুভ সন্ধ্যা সঞ্চালিকা দেবযানী ম্যাডাম। নমস্কার, শুভ সন্ধ্যা জানাই অনিরুদ্ধ স্যার এবং রচনা ম্যাডাম, আপনাকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাই। আমার প্রশ্ন এটা শুনেছি, আমার পরিচিত অনেক আছে, ধরুন স্নাতকোত্তর কোর্স শেষ করলো, ধরুন তারপরে অনেকে বলে যে এখানে গবেষণার বা রিসার্চের সেরকম সুযোগ নেই বা টাকা কম, বিদেশে চলে যায়। অনেকে বলে রিসার্চ করে কত পয়সা চাকরিতে যায়। এইগুলো এখন কি কোনো ভারত সরকার বা আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় রাজ্য সরকার বা বেসরকারি মাধ্যমে সেরকম রিসার্চের বা গবেষণার কি সুযোগ আছে? যে অনেকেই বলে যে বিদেশে যায়, এখানে গবেষণার সুযোগ নেই, গবেষণায় টাকা নেই, বিদেশে আছে, তাই অনেকে চাকরিতে জড়িয়ে। এইগুলো সম্বন্ধে আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ ফোন করার জন্য। অবশ্যই বিদেশে যাওয়ার এবং বিদেশে রিসার্চ করতে যাওয়ার অপরচুনিটি তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে কেউ যদি এখানে থেকে তার রিসার্চ চালাতে চায় বা আরও হায়ার এডুকেশনে যেতে চায়, সেইটার জন্য কিন্তু আমি এই প্রসঙ্গটা আগেও বলেছি, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের প্রচুর ফান্ডিং আছে, যেখানে যে সমস্ত স্টুডেন্টরা রিসার্চ করতে চায় তারা ফেলোশিপ পায়। এবং সেই সঙ্গে আমাদের ইনস্টিটিউটেও এই যে আমাদের বিভিন্ন ফ্যাকাল্টিরা তাদের যে নিজস্ব প্রজেক্ট বা তারা যে নিজস্ব প্রজেক্টে কাজ করে, সেই প্রজেক্টেও কিন্তু আমরা স্টুডেন্টদের নিই যারা আমাদের এখানে পিএইচডি করতে আসে, এবং তাদের ফেলোশিপ আমরা প্রজেক্ট থেকেও তারা বিভিন্ন এই সরকারি প্রজেক্টগুলো থেকেও তারা পায়। আবার আমাদের ইনস্টিটিউটেরও নিজস্ব প্রজেক্ট আছে, যেখানে আমরা যে সমস্ত স্টুডেন্টদের মার্কস এবং একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, মাস্টার্স ডিগ্রির মার্কসটাকে আমরা বিচার করে ডেফিনেটলি তাদের আমরা একটা ফেলোশিপ দেওয়ার চেষ্টা করি। স্যার, হ্যাঁ আপনি কিছু বলছিলেন। স্টুডেন্ট যেটা বললেন, রিসার্চের জন্য দু ধরনের জায়গা থেকে পয়সা পেতে পারে বা টাকা পয়সা, যেটা বললো, একটা তো উনি বললেন যেটা প্রজেক্ট ফান্ড, আর একটা যেটা আছে সে যদি নিজের ফান্ড, মানে হচ্ছে আমাদের গভর্নমেন্টের আছে, গেট আছে, ইউজিসি নেট আছে, সিএসআর নেট আছে, ইন্সপায়ার আছে, সে যদি নিজে এগুলো জোগাড় করতে পারে, তার মানে সে নিজের ফেলোশিপ পেলো, সেক্ষেত্রেও সে তার টাকা পয়সার কোনো অভাব হবে না। আর ফেসিলিটির দিক থেকে তো কোনো ধরনের অসুবিধা নাই। ফার্স্ট হচ্ছে তাকে আসতে হবে এবং একটা বিজ্ঞান মানসিকতা নিয়ে আসতে হবে এবং জানার একটা ইচ্ছা থাকতে হবে। আমরা জানাবার জন্য অলওয়েজ ওয়েলকাম। কেউ যদি চায় সে এসে আমাদের সঙ্গে পার্সোনালি কথা বলতে পারে, আমরা তার রিসার্চ কি করতে চায় বা কিভাবে করতে চায় আমরা তাকে হেল্প করতে পারি। স্যার, এটার সঙ্গে যদি একটু বলে দেন যে ইন্টারডিসিপ্লিনারি, এই শব্দটা তো আমরা শুনছি, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স কোর্স কি এবং কি কি পড়ানো হয়? ইন্টারডিসিপ্লিনারিটা এখন যা মার্কেট সায়েন্সের বা যা চাহিদা আমাদের, সেখানে ইন্ডিভিজুয়াল মানে সায়েন্স এখন কোনো বেরিয়ার মানে না। ধরুন এই উনি বললেন মেডিকেলের সাথে একটা এআই, মানে মেডিকেলের সাথে কম্পিউটার সায়েন্স, এরপর হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, মানে ধরুন আগে ট্র্যাডিশনাল কেমন ছিল, ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, এই ধরনের কেমিস্ট্রি রিলেটেড। ইন্টারডিসিপ্লিনারি যেটা করছে ন্যানো টেকনোলজির সাথে কেমিস্ট্রি, কেমিস্ট্রির সাথে ফিজিক্স, ফিজিক্সের সাথে ম্যাথ এবং ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন। এটা করলে কি হচ্ছে, সে তার ডোমেন নলেজটাকে এক্সপ্যান্ড করছে এবং কোর্স স্ট্রাকচারটা সিএআইএস মানে ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স এমনভাবে করেছে, সেখানে ইন্ডাস্ট্রি আর একাডেমির একটা সুস্থ মেলবন্ধন তৈরি হচ্ছে। এবং সেখানে কোর্সগুলো এমন স্পেসিফিক আছে, আপনি কোর্সগুলো শুনলেই বুঝতে পারবেন। পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ন্যানো বায়োটেকনোলজি, 3D প্রিন্টিং অ্যান্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং, অ্যান্ড এমএসসি ইন পেন্ট অ্যান্ড কোটিং, এমএস পিএইচডি।
কেউ যদি মনে হয় সে মানে জাস্ট এমএসসি করে ডাইরেক্ট পিএইচডি করবে, তাই ইন্টিগ্রেটেড আছে এমএসসি পিএইচডি কম্বাইন, দ্যাট ইজ পেন্ট অ্যান্ড কোটিং। পেন্ট অ্যান্ড কোটিং এই যে কোর্সটা আমি একটু বলবো, এটা কিন্তু একদম পুরো ইন্ডাস্ট্রি স্পেসিফিক, একদম পুরো স্পেসিফিক, মানে পেন্ট অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রি যেমন চাই কোর্স স্ট্রাকচার সেইভাবে তৈরি করা আছে। এবং ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সের রিসার্চ ফিল্ডটা খুব ব্রড। এখানে সেন্সিং, মেটেরিয়াল, গ্রাফিন, ন্যানো টেকনোলজি, বায়োসেন্সিং সমস্ত ধরনের রিসার্চ করা হয়। এবং সেখানে হচ্ছে ন্যানো মেটেরিয়াল অ্যান্ড প্রোটিন এগ্রিগেশন, ন্যানো মেডিসিন, অ্যাডভান্স মেটেরিয়াল রিসার্চ, 3D প্রিন্টিংয়ের উপর রিসার্চ করা হয়। এবং বিভিন্ন ফান্ড আছে গভর্নমেন্টের, সেই ফান্ড থেকে, এবং প্রজেক্ট আছে বিভিন্ন আমাদের, সেই প্রজেক্টগুলোকে করা হয়। ঠিক ম্যাম, আরও স্পেসিফিকভাবে যদি স্কলারশিপ নিয়ে কিছু বলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে স্কলারশিপ, যেটা স্যার বললেন যে ওরা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারে বা নিজেরা নিজেদের ফান্ড পেতে পারে। তো যখন যেগুলো ধরুন নিড অফ দি আওয়ার বলতে পারি, মানে এখন যে কোর্সগুলো ধরুন আমরা এই সেন্টার ফর হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমরা যে ধরনের রিসার্চ করে থাকি, একটা আমি আপনাকে বলেছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, বা ধরুন এখন আপনারা শুনে থাকবেন যে আমরা মানে অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে অনেক সময় আমাদের তার একটা সাইড এফেক্টে তার অন্যরকম কোনো সমস্যা হচ্ছে, তার কি রেমিডি, সেই ধরনের যে রিসার্চ, বা ধরুন হেলথ কেয়ার সেক্টরে এআইটাকে কিভাবে আমরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি, এইগুলো হচ্ছে এখন, বা হিউম্যান মাইক্রোবায়োম নিয়ে একটা যে রিসার্চ, বা আরেকটা হচ্ছে সিকোয়েন্সিং টেকনোলজি, মানে যে কোনো ধরনের সিকোয়েন্স কিভাবে তাড়াতাড়ি করা যায় এবং সেইটা নিয়ে কিভাবে অ্যানালিসিস করা যায়, এই নিয়ে কিন্তু একটা বিরাট চাকরি রয়েছে সারা ভারতবর্ষে। ভারতবর্ষের বাইরে বলছি না, উনি আমাকে যে প্রশ্ন করলেন, এটা ভারতবর্ষেই এর একটা বিরাট চাকরির বাজার। তো আমাদের এই কোনো কিছু কি কোলাবোরেশনে একসাথে এটা করা? হ্যাঁ, আমরা যেহেতু মেডিকেল বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক্স এবং মেডিকেল মাইক্রোবায়োলজি পড়াচ্ছি, তো আমাদের সঙ্গে বিভিন্ন কলকাতার বিভিন্ন সরকারি বেসরকারি হসপিটালগুলো, তাদের সঙ্গে যেরকম কোলাবোরেশন রয়েছে, তেমনি ডিফারেন্ট কোম্পানিগুলো যারা এই মেডিকেল ফিল্ডে রিসার্চ করছে, তাদের সঙ্গেও কিন্তু আমাদের কোলাবোরেশন রয়েছে। ফলে আমাদের স্টুডেন্টরা এমএসসির পরে যারা চাকরি করতে ইন্টারেস্টেড, তারা কিন্তু প্রত্যেকেই এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা এআই রিলেটেড হেলথ কেয়ার যে সেক্টরটা, সেইখানে সকলেই চাকরি করতে যাচ্ছে। এবং যারা চাইছে উচ্চশিক্ষায় যাব, যেহেতু তারা এমন সাবজেক্টেই তৈরি হচ্ছে, ফলে তারা অন্য বাইরে পিএইচডিও করতে, দেশের বাইরেও পিএইচডি করতে যাচ্ছে। অনেকেই আছে যারা দেশের বাইরে পিএইচডি করতে গেছে, দেশের মধ্যে পিএইচডি করতে পারে, বা তাদের জানা সাবজেক্টে তারা নিজেরা প্রজেক্ট লিখে তারা নিজেরা সরকারি প্রজেক্ট নিজেদের আসতেও পারে। যেহেতু আমি বারবারই বলছি, এই সাবজেক্টগুলো যেগুলো আমরা চুজ করেছি বা আমরা পড়াচ্ছি, সেগুলো যেহেতু এখন মানে এখনকার সময় সাপেক্ষে একদমই প্রযোজ্য বা নিড অফ দি আওয়ার, সেই কারণে সেই সাবজেক্টগুলো পড়ে পাশ করার পরে তাদের চাকরি পেতেও সুবিধা হচ্ছে, বা প্রজেক্ট পেতেও সুবিধা হচ্ছে, বা রিসার্চে যেতেও সুবিধা হচ্ছে। মানে একদম সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে উপযুক্ত শিক্ষা এবং তার সঙ্গে চাকরি অপেক্ষা করছে, যদি উচ্চতর শিক্ষা এবং গবেষণায় যাওয়া যায়। আরও একটা ছোট্ট বিরতির পর ফিরছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন,
বাদে। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন। স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার পর চাকরি এই বিষয়ে নিয়ে আমরা আলোচনা করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা বিভিন্ন সেগমেন্ট ধরে আলোচনা করলাম। স্যার, এবার আপনার কাছে আসবো যে জিসের এআইএসআর এর যে কোর্সগুলো রয়েছে সেগুলো অন্যদের তুলনায় আলাদা কোথায়, এবং এই কোর্সের পর কি ধরনের চাকরি পাওয়া যেতে পারে? আমাদের কোর্সগুলো মেন যেটা ওটা অন্যান্য জায়গা থেকে আলাদা, এটা মেন হচ্ছে শিক্ষণ পদ্ধতি, গবেষণার ধরন এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন। এবং কীরকমভাবে এই কোর্সের মেন বৈশিষ্ট্যগুলো হচ্ছে, আমরা প্রথম থেকেই যেটা জোর দেওয়া হয় এমএসসি বা এমটেকের গবেষণা নির্ভর, এবং তারপরে যেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। আমরা যখন একটু আগেই বললাম যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ করে তার ডোমেন নলেজটাকে বাড়ানো হয়, এবং তারপরে যেটা সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডাস্ট্রি লিঙ্ক। ইন্ডাস্ট্রি লিঙ্ক হলে কি হবে, সে প্রথম থেকে একটা ইন্ডাস্ট্রি এনভায়রনমেন্ট সম্বন্ধে জানতে পারলো, বুঝতে পারলো কীভাবে কাজ হয়, ইন্ডাস্ট্রি কী চায় সেটা বুঝতে পারলো, এবং হচ্ছে আমাদের যেটা আছে এই ইনস্টিটিউটে হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি। মানে আমাদের যদি ফ্যাকাল্টি প্রোফাইল দেখা হয়, জি স্যার, ম্যাক্সিমাম ফ্যাকাল্টি আইদার ফ্রম আইআইটি or from IISc Bangalore or highly reputed institute all over from India. So they are qualified enough to teach the other what to teach, how to teach. মানে এক্স্যাক্টলি কীভাবে আমরা তাকে বলবো, কি শেখাবো এবং কতটা শেখাবো তার সম্বন্ধে একটা সম্যক ধারণা ছাত্রকে দেওয়া। এবং আমাদের যেটা হচ্ছে কোলাবোরেশন, যেটা বারবার আমি একটা কথা বলছি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশন এবং কোর্স স্ট্রাকচার বা কোর্স ওরিয়েন্টেশন। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অন্যান্য ইনস্টিটিউটে কী হয়, আইদার বিএসসি বা বিটেকের পর ইনস্টিটিউট শেষ হয়ে গেল, যেটা ওখানে শেষ হলো আমরা তারপর থেকে শুরু করলাম এমএসসি। এটা বেসিক্যালি ওয়ান অ্যান্ড অনলি রিসার্চ ইনস্টিটিউট দ্যাট স্টার্টেড ফ্রম মাস্টার ডিগ্রি, এবং এটা হচ্ছে মেনলি রিসার্চ ইনস্টিটিউট, রিসার্চ ওরিয়েন্টেড তার মানসিকতাটাকে তৈরি করে। আর হচ্ছে যে কোনো কোর্স আমাদের যেটা রেগুলার মোড এবং হাইব্রিড মোড, মানে যেটা বোধ হচ্ছে কেউ যদি রেগুলার বেসিসে করতে চায় রেগুলারও করতে পারবে, কোনো ওয়ার্কিং প্রফেশনাল যদি করতে চায় সেটাও করতে পারবে। এই ধরনের অপরচুনিটি খুব কম জায়গায় পাওয়া যায়। সেটা হচ্ছে এইটা আমাদের মেন হচ্ছে এই কোর্সটা অন্যান্য ইনস্টিটিউটের থেকে আলাদা এই ধরনের, কারণ আমরা সবসময় প্র্যাকটিক্যাল বেসটাকে বেশি জোর দিই, যাতে করে সে ইন হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স পায়, যেটা থেকে সে পিএইচডি, পোস্টডক বা ডাইরেক্ট নিজে কোনো ইনকিউবেশন সেন্টার এগুলো করতে পারে। আমরা শুধুমাত্র এটা থিওরি বা পুঁথিগত বিদ্যা যেটাকে বলি, আমরা সায়েন্স তো সেরকম নয় যে শুধু জাস্ট আমি ডোমেন নলেজটা পেলাম কিন্তু আমি হাতে কলমে কিছু শিখলাম না। এটা হাতে কলমে শেখাবার জন্য বা শেখার জন্য, এবং নিজেকে যদি কেউ মানে ফ্লারিশ করতে চায় বা বিকশিত করতে চায় তার জন্য এই ইনস্টিটিউটটা একদম খুব আদর্শ জায়গা। ঠিক ম্যাম, আপনার কাছে আসবো যে সব কিছুর মূলে উদ্দেশ্য একটাই হচ্ছে প্লেসমেন্টের কথায় আসবো, তবে তার আগে আমাদের এক দর্শক বন্ধু এসেছেন ফোনে, চলে যাব তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি আসানসোল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। সেটা হলো যে জুলজি নিয়ে পড়ে তার প্রসপেক্টটা কি আছে, মানে একাডেমিক্যালি নয়, আমি এমনি প্র্যাকটিক্যালি জানতে চাইছি। আচ্ছা, বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম কি বলবেন? হ্যাঁ, জুলজি নিয়ে যে বিএসসি পড়েছে সে ডেফিনেটলি এমএসসি ইন মেডিকেল বায়োটেকনোলজি বা এমএসসি ইন মেডিকেল মাইক্রোবায়োলজি দুটোতেই সে যেটা তার পছন্দ সেটাতে সে পড়াশোনা করতে পারে। এবার এই পড়াশোনা করার সময় আমি বলি যে ও তো জুলজি পড়ে এলো, এবার আমাদের কোর্স স্ট্রাকচারটা ওইভাবেই তৈরি হয়েছে যে প্রথম যে ফার্স্ট সেমিস্টার বা প্রথম যে 6টা মাস আমরা তাদের শেখাই যে মেডিকেল বায়োটেকনোলজি বা বায়োইনফরমেটিক্সের বেসিসটা কি, একদম অ আ ক খ যেটাকে বলে। তারপরে আস্তে আস্তে আমরা কোর্স সাবজেক্টে ঢুকি, এবং প্রত্যেকটা সেমিস্টারের সাথে সাথে আমরা যেটা চেষ্টা করি ওদের বলাতে যে যেটা তোমরা শিখছো বা যেটা তোমরা পড়ছো সেটা শুধু খাতায় লেখা নয়, সেটা তোমরা দাঁড়িয়ে কতটা প্রেজেন্ট করতে পারো। মানে প্রত্যেকটা সেমিস্টারের সাথে আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট একটা পার্ট আছে, যেখানে তার কারণ আমরা একদম নতুন একটা ইনস্টিটিউট, আমাদের বয়স এখন আমার 2019-এ শুরু হয়েছে, ফলে এটা আমাদের 5th ব্যাচ চলছে।
তো এই যে ছেলেমেয়েগুলি এসেছে তাদের থেকে একটা অভিজ্ঞতা আমরা দেখেছি যে তারা অনেকেই আছে যারা এই যে উনি বলেন জুলজি পড়ে এসেছে, ও হয়তো অনেকটাই জানে। এমএসসি যখন পড়ছে তখন পড়তে গিয়ে দুটো সমস্যা হয়, একটা হচ্ছে ভাষার সমস্যা, ওরা বাংলাটা অতটা ইংরেজিটা লিখতে পারছে কিন্তু কথা বলার সময় বলতে পারছে না, এক্সপ্রেস করতে পারছে না, যার জন্য যেটা ওদের পরবর্তীকালে কোম্পানিতে চাকরি পেতে অসুবিধা হচ্ছে। এবার ও জুলজিতে বিএসসি পড়ে আমাদের এখানে মেডিকেল বায়োটেকনোলজি বা বায়োইনফরমেটিক্স থেকে ও যেটা পারে, এক হচ্ছে ও যে কোনো যে ধরনের ইন্ডাস্ট্রিতে যেতে পারে, একটা হচ্ছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, যেটা আমাদের হাতে কলমে ধরে শেখানো হয় কিভাবে ডেটা অ্যানালাইসিস করা হয়। তো তার চাকরির বাজার প্রচুর, কিন্তু সঠিকভাবে ডেটা অ্যানালাইসিস করার লোক নেই যারা বায়োলজিটাও জানবে এবং কম্পিউটারেরও কিছুটা অংশ জানবে, যেভাবে কম্পিউটারকে ইউজ করে বায়োলজিক্যাল ডেটাটা অ্যানালিসিস করতে হবে, সেটা আমরা তাদের হাতে কলমে শেখাচ্ছি। ফলে তারা 4th সেমিস্টার হওয়ার সাথে সাথেই তারা অনেকেই এই ধরনের কোম্পানি বা ইন্ডাস্ট্রিগুলোতে চাকরি পাচ্ছে। আর একটা হচ্ছে যে ও যখন আমাদের এখানে ঢুকলো তখন হয়তো ভাবছে চাকরি করব, কিন্তু এই 2 বছর আমাদের সঙ্গে কাজ করে বা আমাদের কাছে পড়ে ওর মনে হচ্ছে না আমার রিসার্চটা ভালো লাগছে, তখন ডেফিনেটলি আমরা ওকে এনকারেজ করি যে হ্যাঁ তুমি পিএইচডি করো, বা এবং সেইটা বিভিন্ন সরকারি রিসার্চ ইনস্টিটিউটগুলোতে ও অ্যাপ্লাই করতে পারে, আমাদের কাছে অ্যাপ্লাই করতে পারে, বা নিজের ফান্ডিংয়ের জন্য ও অ্যাপ্লাই করতে পারে। আসি, এই আলোচনা বেশ জমে উঠেছে, আরও ইম্পর্টেন্ট কিছু জানার আছে, তবে তার আগে একটা ছোট্ট বিরতির পর ফিরছি আপনাদের সকলকে সাথে নিয়ে, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি। স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণার পর চাকরি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি কি হতে চাই এই অনুষ্ঠানে। অনেকটাই আলোচনা এগিয়ে গেছে, এবার যে জায়গাটা আসবো স্যার আপনার কাছে, যে প্রজেক্ট ও ফান্ডিং এর ক্ষেত্রে এই ক্ষেত্রটায় স্টুডেন্টরা কিভাবে উপকৃত হবে? প্রজেক্ট আর ফান্ডিং যদি বলা হয়, একটা ল্যাব রান করার জন্যে একটা প্রজেক্টের অবদান অনস্বীকার্য। কারণ প্রজেক্ট যদি থাকে তাহলে ল্যাবে ইনফ্রাস্ট্রাকচারের যে কোয়ালিটি হবে এবং যে
যত কোয়ান্টিটি মানে আমরা ভ্যারাইটি ইনস্ট্রুমেন্ট আমরা পারচেজ করতে পারব। এবং যদি সত্যি কথা আমরা সঠিকভাবে বিবেচনা করি, ইভেন আইআইটি, আইআইএসসি এগুলোকে ফ্যাকাল্টি আর প্রজেক্ট রেশিও আমরা যদি দেখি যে তাদের নাম্বার অফ ফ্যাকাল্টি আর তাদের কাছে কটা ফান্ডেড প্রজেক্ট আছে, সেই রেশিওতে আমাদের ইনস্টিটিউট জিস আইএসআর সেই নাম্বারটা ইজ কোয়াইট হাই। অলমোস্ট আমাদের যত ফ্যাকাল্টি আছে টোটাল ফ্যাকাল্টি এবং নাম্বার অফ প্রজেক্ট অলমোস্ট সেম। সো দ্যাট মিনস মানে আমাদের একটা পার ফ্যাকাল্টি একটা করে প্রজেক্ট আছে এবং সেই প্রজেক্ট ফান্ডেড বাই এসিআরবি, ইনস্পায়ার, ডিএসটি, এসটিবিটি, আইসিএমআর এবং সেন্টার ফর কাউন্সিল অফ রিসার্চ ইন হোমিওপ্যাথি, দ্যাট ইজ সিসিআরএইচ। এবং আমাদের কোটি কোটি টাকার প্রজেক্ট আছে। কোটি কোটি টাকার প্রজেক্ট মানে কি, আমরা বেসিক ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে পারবো, ভালো অ্যানালিটিক্যাল ফেসিলিটি প্রোভাইড করতে পারবো এবং আমরা হচ্ছে স্টুডেন্টকে ফিনান্সিয়ালি সাপোর্ট করতে পারবো, যেটা যে কোনো প্রফেশনেই ফিনান্সিয়াল সাপোর্টটা খুব দরকার। কারণ একটা ছেলে যখন মাস্টার্স বা পিএইচডি করতে আসবে, তার ফ্যামিলি সাপোর্ট, সে নিজেও যেন তার ফ্যামিলি সাপোর্ট করতে পারে, সেই জন্য তার নিজস্ব একটা ইনকাম দরকার। অতএব প্রজেক্ট আছে মানে আমরা তাকে ইনডাইরেক্টলি তাকে আমরা সাপোর্ট করতে পারলাম, সে কাজে মন দিতে পারলো এবং সুন্দর করে একটা রিসার্চ এনভায়রনমেন্ট তৈরি করলাম যেখান থেকে সে উপকৃত হলো এবং আমরা এই প্রজেক্টগুলোকে সুন্দরভাবে তাদের মধ্যে আমরা দেখাতে পারলাম যে তারা সুন্দর করে ওই জিনিসগুলো করলো, বুঝলো এবং সেটা একটা ইম্প্যাক্টফুল কাজ হল। এবং শুধুমাত্র আমাদের কাজ মানে শুধুমাত্র আমরা কাজ করলাম সেটা নয়, আমরা এই প্রজেক্টগুলো থেকে মানে রেডি টু ইউজ প্রোডাক্ট করার চেষ্টা করি এবং রেডি টু প্রোডাক্ট এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে। যে প্রায়োরিটিতে সুবিধাজনক কী হয় যে রেডি টু প্রোডাক্ট মানে কোনো একটা জিনিসকে আমরা পেটেন্ট ফাইল করলাম এবং সেইটা একটা স্টুডেন্ট ইকোনমিক্যালি তো বেনিফিট প্রথমে হলো এবং সে ইন্টেলেকচুয়ালি বেনিফিট হলো এবং আমাদের ইনস্টিটিউটের নাম একটা আলাদা উচ্চতায় পৌঁছালো যে আমরা সবসময় প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপর বেশি জোর দিই যে প্রজেক্টগুলোতে। আমরা একবারে সময়ের শেষের দিকে চলে আসছি। ম্যাম, আপনি প্লেসমেন্টের কথা কিছুটা হয়ে থেমে গেল, যদি প্লেসমেন্টটাকে একটু হাইলাইট করেন। হ্যাঁ, আমাদের ইনস্টিটিউট তৈরি হয়েছে 2019 সালে। প্রাথমিকভাবে আমরা সল্টলেক সেক্টর 5-এ ছিল আমাদের ইনস্টিটিউট। গত বছর ডিসেম্বর মাস থেকে আমরা সাঁতরাগাছিতে জিআইএস মেডিকেল কলেজের যে বিল্ডিং, আমরা ওইখানে জিআইএস আইএসআর আমরা ওখানেই রয়েছি। এবার প্লেসমেন্টের কথাই বলি, 2019 থেকে শুরু করে 2021 সালে আমাদের প্রথম ব্যাচ বেরিয়েছে মাস্টার্স ডিগ্রি করে এবং এখন আমাদের তারপরে যে পঞ্চম ব্যাচ চলছে। কোনো স্টুডেন্টই কিন্তু চাকরি বা হায়ার এডুকেশনে না গিয়ে নেই। আইদার তারা কোনো ইন্ডাস্ট্রি জয়েন করেছে বা কোম্পানি জয়েন করেছে অথবা তারা হায়ার এডুকেশনে দেশের বাইরে এবং দেশের ভেতরের বিভিন্ন রিকগনাইজড মানে সরকারি স্বীকৃত যে সমস্ত রিসার্চ ইনস্টিটিউটগুলো সেখানে তারা উচ্চশিক্ষায় গিয়েছে এবং অনেকে আছে তারা আমাদের বিভিন্ন প্রজেক্টেও তারা পিএইচডি করছে, ফলে তারা প্রত্যেকেই প্লেসড। এবার এখানে যেটা বিশেষত হেলথ সেক্টরে আমার বলার যে যেহেতু এখানে আমরা হেলথ কেয়ার রিলেটেড রিসার্চ করছি, সেই জন্য আমাদের কোর্সে শুধুমাত্র স্যার যেটা বললেন যে আমাদের ফ্যাকাল্টি পুল অত্যন্ত ভালো, তারা পড়াচ্ছে, তার সঙ্গে কিন্তু আমরা মেডিকেল বায়োটেকনোলজি এবং বায়োইনফরমেটিক্সে প্রচুর ডাক্তারদের আমরা এনগেজ করতে পেরেছি যারা আমাদের কোর্সটা পড়াচ্ছে। তার ফলে স্টুডেন্টরা শুধুমাত্র হাতে কলমে কিছু বই পড়ে শিখছে না, তারা অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনাটা করতে পারছে, তারা বুঝতে পারছে যেটা বইতে পড়ছে সেটা আদপে এভাবে হচ্ছে, ফলে তাদের ইন্টারেস্টটাও বাড়ছে এবং যেটা তাদের আরও ভালোভাবে চাকরির পরীক্ষাগুলোতে বা ইন্টারভিউগুলোতে অ্যাপিয়ার করতে অনেকটা সাহায্য করছে। স্যার, খুব ছোট করে যদি বলেন যে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য ফিজ কত পড়ে এটা? একটা কথা বলবো, এখানে ফিজ অন্যান্য যে ইনস্টিটিউট আছে যে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট, গভর্নমেন্টের থেকে একটু হাই বাট নন গভর্নমেন্টের থেকে অনেক কম এবং সর্বোপরি এখানে যেটা একটা সুবিধা আছে, এখানে একটা স্কলারশিপের ব্যবস্থা আছে। অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ আমরা আপ টু 50% স্কলারশিপ দিয়ে থাকি। তাই আমাদের টোটাল যা ফিজ স্ট্রাকচার, একটা স্টুডেন্ট যদি ভালো হয় এবং যদি তার মানসিকতা মানে বিজ্ঞান মনস্ক হয়, তাহলে ফিজ উইল নট বি এ ব্যারিয়ার। মানে ফিজের জন্য কারো পড়াশোনা আটকে যাবে না, জিএসআইআর এইটুকু গ্যারান্টি দিতে পারে।
ম্যাম একেবারে শেষে ছোট্ট করে কি বলবেন যারা পড়তে আসতে চাইছে আমার তাদের জন্য? যেটা বক্তব্য যে এখানে আজকে দুজন ফোন করেছেন, প্রত্যেকেরই কোয়ারি যে পরবর্তীকালে কি করা যায়। তো আমরা তো আমাদের আজকের অনুষ্ঠানে যতটা সম্ভব বলার চেষ্টা করলাম যে অবশ্যই স্নাতকোত্তর এবং রিসার্চে গেলে কিভাবে তারা চাকরি ক্ষেত্রে তাদের সুবিধা হতে পারে। এবং আমরা সবচেয়ে বড় কথা হলো আপনারা JISISR এ আসুন, আপনাদের যাবতীয় যে সমস্ত কোয়ারিগুলো আছে আপনারা আমাদের কাছে করতে পারেন। আমাদের ওয়েবসাইটেও আমাদের ইমেল আইডি সমস্ত দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করেও আমাদের কোয়ারি করতে পারেন। আপনাদের আশা করি আপনাদের ছেলে মেয়ে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা যদি পরবর্তীকালে রিসার্চে যেতে চায় বা চাকরি করতে চায়, সব রকম উত্তরই কিন্তু JISISR এ আমাদের কাছে আছে। তো আপনারা যদি সাঁতরাগাছিতে আমাদের ইনস্টিটিউটে আসেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেন, ডেফিনেটলি একটা ব্রিজ তৈরি হবে এবং আমরা আপনাদের একটা পথ দেখাতে পারবো যে ছেলে মেয়েদের কিভাবে কোন দিকে নিয়ে গেলে ওরা বছর দুয়েক বাদে মাস্টার্স ডিগ্রি হয়ে গেলে একটা চাকরি পেলো বা রিসার্চে গেল। ধন্যবাদ জানাই ম্যাম আপনাকে, স্যার আপনাকেও। আর আপনারা যারা আজকে দেখলেন তারা বুঝতে পারলেন যে উচ্চশিক্ষা এবং গবেষণার পর চাকরির পাওয়ার ক্ষেত্রটা কতটা প্রশস্ত হতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।